প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। সবাই ভালো আছো, সুস্থ আছো, এই আশা রেখে আমি শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোড 158 ফর বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের জন্য, এবং তাদের সাবজেক্টের নাম ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আলোচিত চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং বা অংশীদারি কারবারের হিসাব। এর অ্যাডমিশন অংশের পার্ট 3 আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি মনোযোগ সহকারে আমাদের পাঠে অংশ নিয়েছ। আজকের পাঠে তোমাদের জন্য যা থাকবে: অনুপাতের সংজ্ঞা, অনুপাতের প্রকারভেদ, কোন অনুপাত কোন কাজে প্রয়োজন হয়। আমি তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। একটি ভিন্নধর্মী চ্যাপ্টার, ভিন্নধর্মী আলোচনা, সুতরাং তোমাদের একটু মনোযোগ এবং তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি অনুপাতের সংজ্ঞা। অনুপাতের সংজ্ঞা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা আশা করি থিওরিটিক্যাল বিষয়টি আগে জেনে নাও, তার পরবর্তীতে আমরা উদাহরণ সহকারে আলোচনা করতে যাব। দুটো বিষয়ের পারস্পরিক সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করা হলে তাকে অনুপাত বলে, অথবা একটি বিষয়ের সাথে অন্য আরেকটি বিষয়ের সম্পর্ককে যদি গাণিতিকভাবে প্রকাশ করা হয় তবে তাকে অনুপাত বলে, অথবা যে কোনো দুটি গাণিতিক সংখ্যা বা চলকের মধ্যে সম্পর্ক বিচারের মাধ্যমকে অনুপাত বলে। বিশিষ্ট হিসাব বিজ্ঞানী খান এন্ড জেইন এর মতে, the term ratio refers to the numerical or quantitative relationship between two items or variables, অর্থাৎ দুটি বিষয় বা চলকের মধ্যে বিদ্যমান সংখ্যাত্মক ও পরিমাণগত সম্পর্ককে অনুপাত বলে। শিক্ষার্থীরা, আমরা তত্ত্বগত বিষয়ে জানলাম। এখন আমরা একটি চমৎকার, তোমাদের ভালো লাগার মতো একটি উদাহরণ নিয়ে আসছি। দেখো, পাশের ছবিটি একটি ক্লাসরুম। মনে করি সেখানে 14 জন ছাত্র ও 28 জন ছাত্রী আছে। সুতরাং ছাত্রছাত্রীর অনুপাত হবে 14:28 বা 1:2। আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি যে 1, 2, 3টা রো আছে এখানে ক্লাসরুমে। 3টা রোর মধ্যে একটা রোতে ছাত্র বসেছে আর বাকি 2টা রোতে ছাত্রী বসেছে। আমরা চোখেই দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রীর সংখ্যা বেশি। এখন কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার ক্লাসে কয়জন ছাত্রছাত্রী আছে, আমি যদি বলি 14 জন আর 28 জন ইকুয়াল টু আমার 42 জন ছাত্রছাত্রী আছে, তাহলে সে বলে এত কম ছাত্রছাত্রী নিয়ে পড়ালেখা করাও, হ্যাঁ, অথবা এত বেশি ছাত্রছাত্রী নিয়ে পড়ালেখা করাও, দুইটাই হইতে পারে। এখন আমি যদি বলি যে ছাত্রছাত্রী 1:2, একজন ছাত্রের বিপরীতে 2 জন ছাত্রী পড়ে, সুতরাং সে এখন বুঝতে পারবে না যে আমার ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত। একইভাবে আমার লাভ অথবা ক্ষতির পরিমাণগুলোও কিন্তু আমি সেভাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটি তোমাদের খুব ভালো লাগবে, কারণ তুমিও একটি ক্লাসের এরকম একজন সদস্য, হয় ছাত্র না হয় ছাত্রী। কেমন? আমরা এখন আরেকটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো বিষয়টি কি। অনুপাত শতকরা হারে কিংবা ভগ্নাংশের আকারে প্রকাশ করা যেতে পারে। মনে করি একটি কারবারের বিক্রয় 1 লক্ষ টাকা এবং নিট মুনাফার পরিমাণ 20,000 টাকা। এক্ষেত্রে বিক্রয় ও মুনাফার সম্পর্ককে শতকরা হারে নিম্নোক্তভাবে প্রকাশ করা যেতে পারে: নেট প্রফিট রেশিও ইকুয়াল টু নেট প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100। এখানে যদি আমরা মান বসাই, প্রফিট 20,000 টাকা আর বিক্রয় 1 লাখ টাকা ইন্টু 100,
ইকুয়াল টু 20%। এখনো যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি যে ব্যবসা করে যাচ্ছ তোমার লাভ অথবা ক্ষতির পরিমাণ কি, শিক্ষার্থীরা তুমি বুঝতে পেরেছো যে কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতির পরিমাণ কীরকম হয়, সে একজন ব্যক্তি কিউরিসিটি নিয়ে প্রশ্ন করতে পারে। আমি যদি বলি যে 20%-এর মতো প্রফিট থাকে, তাহলে আমি কি শুধু 1,00,000 টাকা বিক্রি করেছি সারা বছর, মাত্র 20,000 টাকা প্রফিট করেছি, নাকি 1 কোটি টাকা বিক্রয় করে আমি 20 লাখ টাকা প্রফিট করেছি? আমি কিছুই বুঝতে দিলাম না। আমি বললাম যে 20% প্রফিট হয়, 100 টাকায় 20 টাকা আমার প্রফিট থাকে। এখন কত টাকা সেল করেছি সেটা তার জানার আর কোনো সুযোগ নেই। এই যে দুটি চলকের মধ্যে, বিক্রয় এবং মুনাফার মধ্যে সম্পর্কটা শতকরা হারে আমরা বুঝিয়ে দিলাম, এটাই তো অনুপাত। কেমন? এখন আমরা আলোচনা করতে যাচ্ছি সেই অনুপাতের প্রকারভেদ। ওল্ড রেশিও বা পুরাতন অনুপাত, নিউ রেশিও নূতন অনুপাত, স্যাক্রিফাইসিং রেশিও ত্যাগ অনুপাত, গেইনিং রেশিও লাভ অনুপাত। এখন আমরা সেই অনুপাতের প্রকারভেদগুলিকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এক্ষেত্রেও তোমাদের মনোযোগ থাকবে। কোন রেশিও কোন কাজে প্রয়োজন হয়? ওল্ড রেশিও বা পুরাতন অনুপাত, জেনারেল রিজার্ভ, নেট ইনকাম, প্রফিট অর লস অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং রিভ্যালুয়েশন মেথডে গুডউইল ভাগ করার জন্য ওল্ড রেশিও লাগবে। স্যাক্রিফাইসিং রেশিও এবং নিউ রেশিও বের করতেও ওল্ড রেশিও প্রয়োজন হয়। কেমন? ওল্ড রেশিও প্রশ্নে দেয়া থাকে, না থাকলে সমান ভাগে ভাগ করে নিতে হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ওল্ড রেশিও প্রশ্নে দেওয়া থাকে, সাধারণত যদি না থাকে তাহলে যে কয়জন অংশীদার থাকবে তাদেরকে সমান ভাগে ভাগ করে দেয়া হবে। ঠিক আছে? এখন পরবর্তী নিউ রেশিও বা নূতন অনুপাত। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথডের গুডউইল ভাগ করার জন্য নিউ রেশিও লাগবে। সবচেয়ে বেশি প্রয়োজন হবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় করার জন্য। নিউ রেশিও প্রশ্নে দেয়া থাকতে পারে, না থাকলে নির্ণয় করতে হয়। নেক্সট, স্যাক্রিফাইসিং রেশিও ত্যাগ অনুপাত। প্রিমিয়াম মেথডে গুডউইল ভাগ করতে এবং নিউ রেশিও বের করতে স্যাক্রিফাইসিং রেশিও প্রয়োজন হয়। স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। কেমন? স্যাক্রিফাইসিং রেশিও এটা একটা নতুন বিষয়। স্যাক্রিফাইস করা, ত্যাগ করা। আমি আরেকজনের জন্য কি পরিমাণ ত্যাগ করলাম, সেটা টাকা পয়সা দিয়েও ত্যাগ করা হতে পারে, স্বার্থ ত্যাগ করা হতে পারে, সম্পদ ত্যাগ করা হতে পারে, যে কোনো কিছু ত্যাগ করা। যেহেতু আমরা এখানে কারবারি প্রতিষ্ঠানের আলোচনা, অংশীদারি কারবারের আলোচনা করছি, সুতরাং এখানে পুরাতন যে অংশীদারগুলো থাকবে, নতুন আরেকজন অংশীদার যখন আসবে তার জন্য কি পরিমাণ ত্যাগ ওনারা করবেন। এক্সাম্পল, আমরা স্টুডেন্টদেরকে সাধারণত যে বেঞ্চগুলোতে বসতে দিই, সেই বেঞ্চগুলোর দৈর্ঘ্য হয় সাধারণত 6 ফিট। ওখানে 3 জন শিক্ষার্থী বসে। এখন সর্বশেষ আরেকজন শিক্ষার্থী আসলো, এখন তাকেও তো ক্লাসে পড়ার সুযোগ দিতে হবে। সুতরাং আমি শিক্ষক হিসাবে বললাম যে এই তোমরা ওকে একটু জায়গা দাও, বসতে দাও। ওরা একটু নিজেরা সংকুচিত হয়ে ওই চতুর্থ জনকে বসতে দিল। তাহলে আগে 6 ফিট বেঞ্চের মধ্যে একজনের অধিকার ছিল 2 ফিট করে। এখন চতুর্থ জন যখন আসে তখন ওরা যখন সংকুচিত হয়ে বসে, চতুর্থ জন বসার পর একজনের ভাগের মধ্যে পড়ে ওই বেঞ্চের 1.5 ফিট বা 1.5 ফিট। এই যে প্রত্যেকে
0.5 ফিট করে স্যাক্রিফাইস করলো বা ওকে জায়গা করে দিল, ওর জন্য সুবিধা ছেড়ে দিল, এটাই হচ্ছে ত্যাগ। এবং এই অনুপাতের মাধ্যমে যেটা দেখানো হয় সেটাই হচ্ছে ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাত ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আবার বলছি, স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এখন আমরা আরেকটি রেশিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটার নাম হচ্ছে গেইন রেশিও বা গেইনিং রেশিও, লাভ অনুপাত। চলতি ব্যবসা হতে একজন অংশীদার অবসর গ্রহণ করার পর স্বাভাবিকভাবেই বর্তমান অংশীদারদের লাভের হার বৃদ্ধি পায়। কথাটা খেয়াল করো। চলতি ব্যবসা হতে একজন অংশীদার অবসর গ্রহণ করার পর স্বাভাবিকভাবেই বর্তমান অংশীদারদের লাভের হার বৃদ্ধি পায়। যতটুকু পরিমাণ বৃদ্ধি পায় তাদের অনুপাতকেই গেইন রেশিও বলে। একটু আগে আমি ত্যাগ অনুপাতের কথা বলেছিলাম যে 3 জনের বেঞ্চে 4 জন বসলে ওই 3 জন স্যাক্রিফাইস করে, আর এখন তার উল্টা, 3 জনের মধ্যে একজন বের হয়ে গেল, তাহলে ওই 2 জনের জন্য 6 ফিট লম্বা বেঞ্চটা রয়ে গেল। তাহলে একটু বেশি সুবিধা পাচ্ছে না? এটাই হচ্ছে গেইন করা। অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হলে সেটার নাম হয় গেইনিং রেশিও। উক্ত গেইন রেশিও অনুযায়ী বাকি অংশীদারদের মধ্যে তা ভাগ করা হয়। কি ভাগ করা হয়? আবার বলি, যদি অবসর গ্রহণকারী অংশীদারের সুনাম বাকি অংশীদারদের মূলধন হিসাবে সমন্বয় করা হয়, তবে উক্ত গেইন রেশিও অনুযায়ী বাকি অংশীদারদের মধ্যে তা ভাগ করা হয়। অবসর গ্রহণকারী অংশীদার চলে যাওয়ার পর বর্তমান বা রিমেইনিং পার্টনার্সের লাভের অনুপাত পরিবর্তন হলেই কেবলমাত্র ক্যালকুলেশনের মাধ্যমে গেইন রেশিও নির্ণয় করা হয়। আর গেইন রেশিও সূত্র হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। আবার বলি, গেইন রেশিও ইকুয়াল টু নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে আলোচনা শেষ করতে যাচ্ছি। আগামীকালের জন্য অপেক্ষা করো, আমরা ফিরে আসছি। ভালো থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।